আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সেকেন্ড পেপারের কনিক্স চ্যাপ্টারের 6.2 তে উপবৃত্ত রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। গত ক্লাসে আমরা পরাবৃত্তেও এর বেশ কিছু প্রবলেম সলভ করেছি। আজকে আমরা উপবৃত্ত রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করব। সব সময়ের মতো আমরা প্রবলেমগুলোকে তিনটা পার্টে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম, তারপর হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এবং তারপর অ্যাডভান্স প্রবলেম। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট রইলো, সেটা হচ্ছে যে যখন আমরা একটা প্রবলেম দিব, তোমাদের কাজ হচ্ছে যে তোমরা প্রবলেমটা প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবে, তারপর যদি না পারো তারপরে সলিউশন দেখবে। তো দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রবলেমটি হচ্ছে যে কোনো উপবৃত্তের একটি উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব 16 ইঞ্চি এবং তার উৎকেন্দ্রিকতা 3/5, অক্ষ দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা প্রথমে চিন্তা করি প্রশ্নে কি কি দেওয়া আছে। একটা ইনফরমেশন দেওয়া আছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, এটা দেওয়া আছে। সেখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। সেকেন্ডলি দেওয়া আছে যে উৎকেন্দ্রিকতা, সেখান থেকে আমরা আরেকটি ইকুয়েশন পাবো। তারপর এই দুটি ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা অক্ষ দুটির দৈর্ঘ্য অর্থাৎ বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ নির্ণয় করব। তো শুরু করি। প্রথমত, একটি উপকেন্দ্র ও তার অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব 16 ইঞ্চি। তাহলে আমরা যদি একটা উপবৃত্ত আঁকি, এরকম ধরলাম এটা হচ্ছে উপবৃত্ত, তো এটা হচ্ছে কেন্দ্র সি, আমরা ধরলাম এটা হচ্ছে কেন্দ্র সি, এটা ধরলাম উপকেন্দ্র, আর এখানে একটা নিয়ামক রেখাটা দিলাম এইদিকে। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে সি, এটা হচ্ছে উপকেন্দ্র এস, এবং এই বিন্দুটা যেটা, এই বিন্দুটাকে আমরা ধরলাম জেড। এখন প্রশ্নে বলা আছে যে উপকেন্দ্র ও তার অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব। সো আমরা যদি এই উপকেন্দ্র নিই তখন আমাদেরকে এই নিয়ামক রেখাটা নিতে হবে, আর যদি আমরা এই সাইডের উপকেন্দ্র নিই তো সেক্ষেত্রে আমাদেরকে এই সাইডের যে নিয়ামক রেখা সেটি নিতে হবে। তো নর্মালি আমরা এই সাইডের নিয়ামক রেখাটা এবং এই সাইডের উপকেন্দ্র নিয়ে ম্যাথটা সলভ করি। তো প্রশ্নে বলা হয়েছে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব 16 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র আর এটা হচ্ছে ওই সাইডের নিয়ামক রেখা। তাহলে এদের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 16 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি যে SZ is equal to 16। এখন SZ যেটা, এটার কোনো ফর্মুলা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা CS এবং CZ এদের ফর্মুলা আমরা জানি। তাহলে আমরা এই SZ কে CS এবং CZ দিয়ে প্রকাশ করব। কিভাবে? এই যে SZ, এটা কি, আমরা যদি পুরো CZ থেকে CS টাকে বিয়োগ করে দিই তাহলে আমরা SZ টা পাবো না। তাহলে আমরা তাই করি, আমরা লিখতে পারি যে SZ হচ্ছে CS CZ মাইনাস CS ইজ ইকুয়াল টু 16। তাহলে এবার এই CZ এবং CS এদের ফর্মুলা কিন্তু আমরা জানি যে CZ কি, CZ মানে হচ্ছে A/E। তাহলে A/E মাইনাস CS, CS এর ফর্মুলা কি, A। সো AE ইজ ইকুয়াল টু 16। এখন আমাদেরকে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3/5, অর্থাৎ E এর ভ্যালু হচ্ছে 3/5। তাহলে আমরা E সমান 3/5, E এর জায়গায় 3/5 বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি A ডিভাইডেড বাই 3/5 মাইনাস 3/5 ইন্টু A ইজ ইকুয়াল টু 16। তাহলে মোটামুটি আমরা এখানে জাস্ট একটা চলক বাকি আছে A। সো আমরা যদি ইকুয়েশনটা সলভ করি আমরা A এর ভ্যালু পেয়ে যাব। তো আমরা আরেকটা পৃষ্ঠায় যাই। তো আমরা লিখতে পারি এখানে হচ্ছে যে 5/3A মাইনাস 3/5A ইজ ইকুয়াল টু 16। তাহলে 5/3A মাইনাস 3/5A ইজ ইকুয়াল টু 16। তো এখান থেকে যদি আমরা A কে কমন নিই তাহলে আমরা পাবো 5/3 মাইনাস 3/5 ইজ ইকুয়াল টু 16। সো আমরা যদি লসাগু করি তাহলে এবং বিয়োগ করলে আমরা পাবো A ইন্টু 15/5 ইন্টু 5 25 মাইনাস 3 ইন্টু 3 9। সো 25 থেকে 9 গেলে আমরা পাবো 16। তাহলে ইজ ইকুয়াল টু 16। সুতরাং এখান থেকে আমরা পাবো A ইজ ইকুয়াল টু
15টা যাবো ওইদিকে, 16 যাবে নিচে, 16 কাটা আমরা পাবো a ইজ ইকুয়াল টু 15। সো এখান থেকে আমরা মোটামুটি a এর মানটা পেয়ে যাই। এখন আমাদেরকে প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে অক্ষ দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, অর্থাৎ আমাদেরকে 2a এবং 2b নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু অলরেডি a এর মান পেয়ে গিয়েছি, সো এখান থেকে আমরা লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু 15, তাহলে সুতরাং 2a ইজ ইকুয়াল টু 30। সো একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আর লাগবে কি এখন আমাদেরকে 2b। সো 2b বের করার জন্য অবশ্যই আমাদেরকে আগে b এর মানটা বের করতে হবে। সো bটা আমরা কিভাবে বের করব? তো আমরা জানি যে উপবৃত্ত অধিবৃত্ত এসব ক্ষেত্রে a b এবং e এই তিনটা চলকের মধ্যে একটা সম্পর্ক আছে। সো এই তিনটা চলকের মধ্যে যদি আমরা দুইটা চলকের মান বের করতে পারি তাহলে অপরটা অবশ্যই আমরা বের করতে পারবো। সো এখানে যেহেতু আমরা অলরেডি a এর মান জানি যে a হচ্ছে 15, আবার e এর মানও জানি যে e হচ্ছে 3/5। সো এই দুটো মান ব্যবহার করে আমরা b এর মানটাও পেয়ে যাব। তো আমরা তাহলে লিখতে পারি যে e স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। সো এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই, e এর ভ্যালু ছিল 3/5, তাহলে e স্কয়ার হবে 9/25 ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। a এর ভ্যালু যদি 15 হয় তাহলে a স্কয়ারের ভ্যালু হবে 225। সো এখান থেকে আমরা লিখতে পারি যে b স্কয়ার বাই 225 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 9/25 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখানে পাবো 25 থেকে 9 গেলে 16, তাহলে 16/25। সো আমরা যদি উভয় সাইডে রুট করে দিই আমরা পাবো, আচ্ছা রুট না করলেও চলবে, b স্কয়ার ইজ ইকুয়াল টু 16/25 ইন্টু 225। সো 25 কে যদি আমরা কাটি, আচ্ছা আমি আরেকটা কালার দিয়ে কাটি। সো 25 উভয় উপরে নিচে আমরা 25 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 9। ওকে, তাহলে 16 ইন্টু 9 হচ্ছে 144। সো b স্কয়ার যদি 144 হয় সুতরাং b এর মান হবে 12, আর b যদি 12 হয় সুতরাং 2b হবে 24। আর এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা বের করেছি যে 2a হচ্ছে 30 এবং 2b হচ্ছে 24। আর প্রশ্নে কিন্তু আমাদেরকে এটাই চাওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সো এখানে প্রশ্নে যেহেতু নিয়ামক রেখার এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলা হচ্ছে 16 ইঞ্চি, সো আমরা ট্রাই করবো অবশ্যই যেহেতু এককটা দেওয়া আছে আমরা ম্যাথের শেষে এককটা উল্লেখ করে দিব। ওকে, সো আমরা এখানে লিখব যে সুতরাং বৃহদাক্ষ ইজ ইকুয়াল টু 30 ইঞ্চি এবং ক্ষুদ্রাক্ষ হবে 24 ইঞ্চি। সো আমাদের ম্যাথটা কমপ্লিট। চলো আমরা পরের প্রবলেমে যাই। আমাদের মোটামুটি কনিক্স চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রবলেমই হবে এরকম, যে একটা টাইপ হবে এরকম, আমাদেরকে একটা পরাবৃত্ত বা উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে বিভিন্ন উপাদান বের করতে বলা হয়েছে, লাইক উপকেন্দ্র, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্ব এইসব, অথবা উল্টোটা আমাদেরকে উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, সেগুলি ইউজ করে আমাদেরকে কনিকের যে সমীকরণ সেটা বের করতে বলা হয়। সো নর্মালি ম্যাথগুলো ম্যাক্সিমাম ম্যাথ এই টাইপেরই হয়, আর কিছু কিছু আছে এক্সেপশনাল যেগুলো আমরা অ্যাডভান্সড প্রবলেমে দেখব। তো আমাদের সেকেন্ড প্রবলেমটা হলো যে x মাইনাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 এই রেখাটি x স্কয়ার বাই 16 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1 কনিকটিকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই কনিকটা কিন্তু আমরা সবাই চিনি, এটা কি উপবৃত্ত প্রমিত সমীকরণ। তো এই উপবৃত্তকে এই রেখাটা স্পর্শ করে, মানে স্পর্শ করলে আমাদের কাজ হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা। এখন তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি, ধরলাম এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, যেহেতু a স্কয়ার 16 b স্কয়ার 9, তাহলে a হচ্ছে b এর চেয়ে বড়, তাহলে চিত্রটা এটা এরকম হবে। ওকে,
এখন এই কনিকটিকে স্পর্শ করে এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5, ওকে, এই রেখাটি। সো আমরা ধরে নিলাম যে রেখাটা হতে পারে এরকম। আমরা ধরলাম যে রেখাটা হচ্ছে এরকম, তাহলে একটা বিন্দুতে কিন্তু এটা স্পর্শ করে। সো বিন্দুটা হচ্ছে এই যে এই পয়েন্টটাতে তারা স্পর্শ করে। আমাদের কাজ হচ্ছে এই স্পর্শ বিন্দু যেটা, সেটার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে স্পর্শ বিন্দু যেটা, এটা কিন্তু একই সাথে উপবৃত্তের উপর অবস্থিত, আবার একই সাথে ওই রেখাটার উপর অবস্থিত। তার মানে হচ্ছে এই স্পর্শ বিন্দুর জন্য উপবৃত্তের সমীকরণটা যেমন সিদ্ধ হবে, একইভাবে রেখার সমীকরণও সিদ্ধ হবে। তাহলে আমরা যেটা করব, এই উপবৃত্ত এবং এই রেখা, এই দুইটা সমীকরণ যদি সমাধান করে এক্স এবং ওয়াই এর মানটা বের করি, সেটাই কিন্তু হবে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। আর সমীকরণ সমাধান করা তো মোটামুটি তুলনামূলক অনেক বেশি সহজ একটা ব্যাপার। তো চলো আমরা এটা সলভ করি। তো প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5, ওকে। তো এখন তাহলে আমাদের উপবৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার বাই 9, সরি এক্স স্কোয়ার বাই 16, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে এই যে 1 নং সমীকরণ হতে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব। সো বসিয়ে দিলে এক্স সমান কি ওয়াই প্লাস 5, তাহলে আমরা এখানে ওয়াই প্লাস 5টি বসিয়ে দিই। ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। সো এবার বাকিটা সিম্পল, আমরা জাস্ট এই সমীকরণটা সলভ করব। তো আমরা যদি 16 আর 9 লসাগু করি, আমরা জানি কত হবে, 16 × 9 144। তো আমরা উভয় সাইডে 144 দিয়ে গুণ করে দিই, তাহলে আচ্ছা লসাগুটাই করি। তাহলে লসাগু করলে নিচে থাকবে 144, তাহলে 16 × 9 এখানে থাকবে 9 × ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 9 × 16 এখানে থাকবে 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার যদি আমরা এই 144কে ওই সাইডে নিয়ে যাই, আমরা লিখতে পারি 9 × ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। তো আমাদের যেহেতু এই ওয়াই এর মানটা বের করতে হবে, আমরা এখানে ফর্মুলা ইউজ করি। নাইন × ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার আমরা লিখতে পারি ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস 2 × ওয়াই × 5 প্লাস 5 স্কোয়ার। তো আমরা একটা লাইন স্কিপ করি যে এখানে ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার প্রথম পদটা কি ওয়াই স্কোয়ার না, তার সাথে একটা 9 গুণ আছে। তো আমরা সরাসরি লিখে দিই 9 ওয়াই স্কোয়ার প্লাস 2 × ওয়াই × 5 মানে কি 10 ওয়াই, এর সাথে একটা 9 গুণ আছে, তাহলে আমরা পাবো 90 ওয়াই, 90 ওয়াই প্লাস 5 স্কোয়ার 25, সাথে যেহেতু 9 গুণ আছে তাহলে হবে 225, তাহলে 225 প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। আমরা সবগুলোকে যদি বাম সাইডে নিয়ে আসি, তো 9 ওয়াই স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার আমরা পাই 25 ওয়াই স্কোয়ার, 25 ওয়াই স্কোয়ার প্লাস 90 ওয়াই প্লাস 225 মাইনাস 144 কত হবে, 225 থেকে 144 গেলে 80 81 81 ইজ ইকুয়াল টু 0। তো এবার আমরা হচ্ছে ইকুয়েশনটা সলভ করব। ওকে, আমরা ক্যালকুলেটরের সমীকরণটা সলভ করি। ক্যালকুলেটর ইকুয়েশন মোড থেকে সরাসরি ইকুয়েশনটা সলভ করা যাবে। তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ 25 90 81। তাহলে আমরা এখানে ওয়াই এর যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা ওয়াই দুইটা ভ্যালু পাওয়ার কথা, এবং মজার ব্যাপার হচ্ছে ওয়াই দুইটা ভ্যালু সেম এসেছে। সো এখান থেকে আমরা ওয়াই এর যে দুইটা ভ্যালু পাই, ভ্যালুটা হচ্ছে -9/5 -9/5 -9/5। দেখি তোমরা কি বলতে পারবে যে দুইটা ভ্যালু কেন সেম এসেছে? ভিডিওটা পজ করে একটু চিন্তা করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো এখানে এই যে উপবৃত্ত এবং এই রেখাটা, এটা কিন্তু পরস্পরকে স্পর্শ করে। সো স্পর্শ করে মানে কি, তারা হচ্ছে একটা বিন্দুতে পরস্পরকে
টাচ করে। যদি এমন হতো তারা পরস্পরকে ছেদ করে তাহলে আমরা দুইটা বিন্দু পেতাম, ওয়াই দুইটা মান পেতাম, এক্স এর দুইটা মান পেতাম। কিন্তু এখানে যেহেতু এ স্পর্শ করেছে তাহলে এখানে শুধু একটা বিন্দু পাবো। সেই জন্য ওয়াই এর যে দুইটা মান আসার কথা দুইটা মানে সেম এসেছে, অর্থাৎ আমরা শুধু একটা ওয়াই এর মান পাচ্ছি। ওই ওয়াই এর জন্য আমরা এক্স এর একটা মানই পাবো, যার কারণে আমরা এক্স এবং ওয়াই এর একটা করে মান পাবো, অর্থাৎ আমরা একটা স্পর্শ বিন্দু পাবো। তো ওয়াই এর ভ্যালু এসেছে -9/5। তো সেখান থেকে আমরা চাইলে এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। ওয়াই এর ভ্যালু যেহেতু 9/5, -9/5 লিখে ফেলি। সুতরাং y ইজ ইকুয়াল টু -9/5। সুতরাং x ইজ ইকুয়াল টু হবে, এখান থেকে আমরা পাই x ইজ ইকুয়াল টু y প্লাস 5, তাহলে -9/5 প্লাস 5, তাহলে এটা কত আসবে? -9/5 প্লাস 5 16/5, তাহলে x এর ভ্যালু আসে 16/5। তাহলে x এবং y এর মান পেয়ে গেছি, এটাই কি আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং স্পর্শ বিন্দু একটা হচ্ছে -9/5, একটা হচ্ছে 16/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো প্রশ্নটা কিন্তু এমনও হতে পারতো যে দেখাও যে x²/16 + y²/9 = 1 কনিকটিকে x - y - 5 = 0 এই রেখাটি স্পর্শ করে, এটা প্রমাণ করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা একইভাবে এই যে আমরা এই সমীকরণ দুইটা সলভ করব। সলভ করার পরে আমরা দেখাবো যে y এর শুধু একটা মানই পাওয়া পসিবল, অথবা আমরা নির্ণায়কের মান 0 দেখাবো, কারণ নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে আমরা একই মান পাবো। সো সেক্ষেত্রে যদি আমরা y এর যদি একটা ভ্যালু পাই সেজন্য আমরা x এর একটা ভ্যালু পাবো, তার মানে হচ্ছে স্পর্শ করবে। আর এমন যদি হয় আমরা y এর দুইটা ভ্যালু পাই তাহলে x এর দুইটা ভ্যালু পাবো, তার মানে হচ্ছে এই যে রেখা এবং উপবৃত্ত এরা পরস্পরকে ছেদ করবে। আর এমন যদি হয় y এবং x এর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না বা সব অবাস্তব মান পাচ্ছি, তার মানে হচ্ছে যে এরা কোনো সময় পরস্পরকে স্পর্শ বা ছেদ করবে না। তো ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে বলা হয়েছে s একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 7,3 এবং আরেকটি বিন্দু দেওয়া আছে a -1,3, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হয়েছে s এর রেখাংশকে বৃহদাক্ষ ধরে। তাহলে এই দুইটা s এবং একে আমরা যোগ করব, যোগ করে সেটাকে আমরা ধরবো বৃহদাক্ষ। ওকে, একটি কনিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √3/2। তাহলে আমাদেরকে একটা কনিক যার বৃহদাক্ষ দিয়ে দেওয়া হয়েছে আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এই সমীকরণটা বের করতে হবে। ওকে, তো আমরা ফার্স্টে কনিকটি এঁকে ফেলি যে s হচ্ছে 7,3, তাহলে এটা যদি হয় আমাদের, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের x অক্ষ y অক্ষ, তাহলে s এর স্থানাঙ্ক কত? 7,3, 7 ঘর ডানে 3 ঘর উপরে, সো এটা ধরলাম s। আর a কোনটা? -1,3, তাহলে 1 ঘর বামে 3 ঘর উপরে, তাহলে এটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বৃহদাক্ষ। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে s এবং a দুইটা বিন্দুর জন্য কিন্তু কোটি সেম, তার মানে হচ্ছে এই যে এই বৃহদাক্ষটা যেটা সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। সো এক্ষেত্রে কিন্তু আমরা x অক্ষের সমান্তরাল হলে উপবৃত্তের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে বা যে ইকুয়েশন আছে সেটি ইউজ করতে পারি। তাহলে উপবৃত্তটা এটা যদি হয় বৃহদাক্ষ, তাহলে উপবৃত্তটা চিত্র হবে অনেকটা এইরকম। তো আমরা একটু সুন্দর করে লিখি। যেহেতু এটা x অক্ষের সমান্তরাল, কিভাবে বুঝেছি? যে উভয়ের কোটি সেম, তাহলে এর অক্ষটা হবে x অক্ষের সমান্তরাল, তাহলে চিত্র হবে এইরকম। আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের a হচ্ছে -1,3 এবং আমরা ধরলাম এইটা হচ্ছে s হচ্ছে 7,3। এটা হচ্ছে আমাদের বৃহদাক্ষ, আর তাহলে এইটা যেটা এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এবার বলা হয়েছে s এ হচ্ছে বৃহদাক্ষ আর কনিকের সমীকরণ নির্ণয় করে যার উৎকেন্দ্রিকতা হচ্ছে √3/2। তাহলে আমাদেরকে দেওয়া আছে যে e এর ভ্যালু দেওয়া আছে e = √3/2। ওকে, এখন একটু খেয়াল করি আমরা যে s এবং a হচ্ছে বৃহদাক্ষ, s এ রেখাংশটা, তাহলে এই রেখার যে মধ্যবিন্দু সেটা হবে আমাদের উপবৃত্তের কেন্দ্র, তাই না? তাহলে আমরা কিন্তু সরলরেখা চ্যাপ্টারে যে মধ্যবিন্দুর ফর্মুলা ইউজ করেছি, ওই মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করে আমরা মধ্যবিন্দুটা বের করে ফেলতে পারি, যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2 + x1 / 2 ওভাবে ইউজ করতে পারি। বা একটু চিন্তা করো যে -1 থেকে 8 ঘর ডানে গিয়ে 7 হয়েছে, তাহলে 4 ঘর যখন যাবে তখন আমরা মধ্যবিন্দুটা পাবো।
তাহলে আমরা বা মনে মনে করতে পারি যে 7 - 1 6, 6/2 হচ্ছে 3। তাহলে এই যে মধ্যবিন্দু যেটা, এটার ভুজ হবে 3 আর কোটি কত হবে 3 + 3 6/2 3। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু যেটার ভুজ এবং কোটি হচ্ছে 3,3। সেইভাবে আমরা মধ্যবিন্দুটা বা কেন্দ্রটা পেয়ে গিয়েছি। এবার আমাদেরকে আর কি কি ইনফরমেশন আমরা বের করতে পারি। দেখো, যেহেতু এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্ষেত্রে আমাদের এর সমীকরণটা কেমন হবে? আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল উপবৃত্তের সমীকরণটা আমরা জানি, সেটা হচ্ছে যে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এইটা হচ্ছে আমাদের যে কনিক অর্থাৎ উপবৃত্তের সমীকরণ। এখন আলফা এবং বিটাটা কি? উপবৃত্তের কেন্দ্রটা আমরা কিভাবে বের করছি? কেন্দ্র হচ্ছে এস এবং এর মধ্যবিন্দু। সো কেন্দ্র হচ্ছে 3,3। সো আমরা যদি কেন্দ্রটা বসিয়ে দিই তাহলে আমরা পাই যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আমাদের কাজ হচ্ছে এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে আমরা এ এবং বি এর মানটা যদি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এখন এ এবং বি এর মান কিভাবে বের করব? একটু খেয়াল করি যে আমাদেরকে বলা হয়েছে এস এর রেখাংশ হচ্ছে বৃহদাক্ষ। তাহলে এস এবং এ আমরা জানি কি উপবৃত্তের বৃহদাক্ষ কি 2a। তার মানে 2a, এই যে এস এবং এ এই ডিসটেন্স পুরোটা হচ্ছে 2a। তাহলে আমরা বলতে পারি সুতরাং 2a ইজ ইকুয়াল টু 8। ওকে, সো 2a 8 কিভাবে আমরা বের করেছি? তোমরা চাইলে সরলরেখার যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে ফর্মুলা সেটা ইউজ করে করতে পারো, যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওভাবে করতে পারো। অথবা একটা জিনিস খেয়াল করো যে উভয়ের কোটি যেহেতু সেম 3 3, তার মানে এটা শুধু বৃদ্ধি হচ্ছে কোন দিক থেকে? শুধু ভুজটা চেঞ্জ হয়েছে। ভুজ আগে ছিল -1, এখন হচ্ছে 7। তাহলে কি ভুজ 8 বেড়েছে না? তাহলে আমরা বলতে পারি যে 2a অর্থাৎ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8। ওকে, সো 2a যদি 8 হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। সো আমরা a এর মানটা পেয়ে গেছি। তো আবার e এর মানটাও দেওয়া আছে √3/2। এখন আমরা জানি যে a b e এর মধ্যে যদি আমরা যে কোনো দুইটা চলকের মান জানি তাহলে আমরা অপরটা বের করে ফেলতে পারি। সো a দেওয়া আছে, e দেওয়া আছে, সেখান থেকে b বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। e এর মান হচ্ছে √3/2। তাহলে আমরা ফর্মুলা জানি যে e স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সো আমরা যদি e এর ভ্যালু বসিয়ে দিই তাহলে e স্কয়ার হবে 3/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এর ভ্যালু যদি 4 হয়, এ স্কয়ার হবে 16। সো এখান থেকে আমরা বি স্কয়ার বাই 16 কে যদি এক সাইডে রাখি, বি স্কয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3/4। তাহলে এটা পাবো কি 1 মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু 1/4। সো এখান থেকে আমরা লিখতে পারি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 16 যাবে ওইদিকে, তাই না? তাহলে 16/4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা বি স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি 4। আর এ স্কয়ারের ভ্যালু তো আমরা জানি, এ স্কয়ার এ যদি হয় 4 তাহলে এ স্কয়ার হবে 16। সুতরাং অ্যান্সার হবে আমাদের, এই যে সমীকরণটা আমরা এখানে a এবং b এর ভ্যালু বসিয়ে দিব। তাহলে অ্যান্সার হবে x - 3 হোল স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এই যে x - 3 হোল স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ারের ভ্যালু কত? 16 প্লাস y - 3 হোল স্কয়ার বাই b স্কয়ার, y - 3 হোল স্কয়ার বাই b এর ভ্যালু 4, b স্কয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 1। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
সো অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রদত্ত কনিকের সমীকরণ। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। তো মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম যেগুলো সেগুলো আমাদের এখানেই শেষ। আমাদের থিওরি ক্লাসে মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড অনেকগুলো প্রবলেম সলভ করা হয়েছে, তারপরে এখানেও যেগুলো বেশ কয়েকটি বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম দেখানো হয়েছে। এবার আমরা এই উপবৃত্ত টপিক থেকে অ্যাডমিশনে এসেছে এমন বেশ কিছু প্রবলেম দেখব। তো প্রথম প্রবলেমটি হলো, এই প্রবলেমটা আমার জন্য খুব স্পেশাল একটি প্রবলেম, কারণ এই প্রবলেমটা এসেছিল বুয়েট অ্যাডমিশন টেস্ট 21-22-এ, অর্থাৎ আমি যে সময় অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সে সময়। আর সো আমাদের খুব সম্ভবত এটা 3 নাম্বার বা 4 নাম্বার প্রবলেম ছিল। আর এটা দেখার পরে আমি একটু কনফিউজড হয়েছিলাম, বাট লাকিলি পরে ম্যাথটা সলভ করতে পেরেছি এবং অ্যান্সারও একদম পারফেক্টলি ম্যাচ করেছিল। সেই ম্যাথটা আমার জন্য খুব স্পেশাল একটা প্রবলেম। চলো এটা আমরা সলভ করি। প্রশ্নে বলা হয়েছে একটি অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু এবং ভূমিতে 36 ফিট প্রশস্ত, 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে। তো পরাবৃত্তের যখন প্রবলেম সলভিং ক্লাসে আমি বলেছিলাম যে যখনই কনিকের বাস্তব প্রয়োগ এই টাইপের প্রবলেম থাকবে ওখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, সো যেটা দেখলে আমাদের কনফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, আমরা ওই যে কনিকটা একটা চিত্র আঁকবো, ইনফরমেশন অনুসারে চিত্র এঁকে আমরা ওই কনিকের একটা সমীকরণ বের করে ফেলবো। সমীকরণটা যদি আমরা কোনো মতে রেডি করতে পারি তাহলে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। ওকে, সো এখানেও সেম বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, বাট আমাদের প্রথম কাজ কি, আমরা একটা চিত্র আঁকবো। চিত্র আঁকার পরে যদি সমীকরণটা বের করতে পারি তারপরে ম্যাথটা করা কোনো ব্যাপারই হবে না। সো প্রথম কাজ আমাদের চিত্র আঁকবো। চিত্র কিভাবে আঁকবো, একটি অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ, আমরা সুড়ঙ্গ আঁকি। সুড়ঙ্গ বলতে একটা পথ আর কি, যেটার পথটার এটা হচ্ছে অর্ধ উপবৃত্তাকার এরকম। ওকে, নর্মালি উপবৃত্ত কি এরকম হয় না, সেটা হচ্ছে অর্ধ উপবৃত্তাকার, তাহলে এটা হচ্ছে এরকম হাফ। ওকে, আর ধরো এটা হচ্ছে সুড়ঙ্গের নিচের মাটি, এটা হচ্ছে মাটি। ওকে, তো এই সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু, তাহলে কেন্দ্র কোনটা, এই যে এইটা, এখানে হচ্ছে 15 ফিট উঁচু। তাহলে আমরা লিখি এই যে ডিস্টেন্সটা, এই কালিটা দেখা যাচ্ছে না, এই ডিস্টেন্সটা হচ্ছে 15। এই ডিস্টেন্সটা হচ্ছে 15 ফিট। তারপর বলা হচ্ছে ভূমিতে 36 ফিট প্রশস্ত, তাহলে এই যে পুরো ডিস্টেন্সটা হচ্ছে 36 ফিট। ওকে, তাহলে এটা লিখলাম যে এই পুরোটা হচ্ছে 36 ফিট। তারপরে 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে। ওকে, সো ট্রাকের ব্যাপারটা পরে, আমরা যেহেতু এখন সুড়ঙ্গতে এঁকেছি, সুড়ঙ্গটা হচ্ছে অর্ধ উপবৃত্তাকার, তাহলে আমরা সুড়ঙ্গটার ইকুয়েশন বের করার চেষ্টা করি। তো নর্মালি আমরা সবসময় কেন্দ্র যেটা সেটাকে আমরা 0 0 ধরে নিই, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। তাহলে এই যে অর্ধ উপবৃত্তার এটার কেন্দ্র কোনটা, এটার কেন্দ্র হচ্ছে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্র। আমরা নর্মালি কেন্দ্রকে 0 0 ধরে নিই। কেন, কারণ উপবৃত্ত বা পরাবৃত্ত সবগুলো যে প্রমিত সমীকরণ, লাইক y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, সবগুলার কেন্দ্র কি 0 0 না, যার কারণে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। সো এই জন্য আমরা এটা কেন্দ্র 0 0 ধরে নিই। বাট তুমি যদি এটাকে 0 0 না ধরে এটাকে 0 0 ধরো তাহলে সমস্যা নাই, তাহলে সমীকরণটা ম্যাথ মিলবে, অ্যান্সার একটু প্রসেসটা একটু বড় হবে আর কি। ওকে, সো নর্মালি আমরা এটাকে ধরলাম 0,0। এবার দেখো এই পুরোটা হচ্ছে 36, সো পুরোটা যদি 36 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই যে পার্ট, এই পার্ট হচ্ছে 18 এবং এই যে পার্ট, এই পার্ট হচ্ছে 18। তো এইভাবে লেখার সুবিধাটা কি, সো এখান থেকে আমরা দেখতে পারি যে এই যে এই পার্টটা কি বৃহদাক্ষ, উপরের পার্টটা কি ক্ষুদ্রাক্ষ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 18। ওকে, তাহলে আমরা লিখি যে a ইজ ইকুয়াল টু 18, আর ক্ষুদ্রাক্ষ কোনটা, এই পুরোটা, সো এখানে যেহেতু জাস্ট হাফ পার্ট আছে তাহলে এখান থেকে বলতে পারি b ইজ ইকুয়াল টু 15। তাহলে b ইজ ইকুয়াল টু 15, তাহলে কিন্তু আমরা আমাদের যে এই যে উপবৃত্ত এটা সমীকরণটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এর ভ্যালু হচ্ছে 18, তাহলে x স্কয়ার বাই 18 স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার বাই 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এইটা হচ্ছে আমাদের যে অর্ধ উপবৃত্ত এটার সমীকরণ। এখন সমীকরণটা যদি বের করতে পারি তাহলে বাকি ম্যাথটা আমাদের জন্য তেমন কঠিন হবে না। এবার আমাদেরকে বলা হয়েছে যে 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে। একটু চিন্তা করো, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ, এটার ভিতর দিয়ে একটা ট্রাক যাবে। কারণ ট্রাকটা যত উচ্চতা বেশি হবে, যত লম্বা হবে, তাহলে কি সুড়ঙ্গের এই যে দেয়ালের সাথে ধাক্কা হবে। তো আমাদের কাজ হচ্ছে যে ট্রাকের উচ্চতাটা কি এই দেয়ালের উচ্চতার চেয়েও ছোট হতে হবে এবং ট্রাকের উচ্চতা সর্বোচ্চ হতে হবে। কারণ ট্রাকের উচ্চতা যদি এতটুকু হয় তাহলেও ট্রাকটা যাবে, যদি আরেকটু বেশি হয় তাহলেও যাবে। আমাদের কাজ হচ্ছে ট্রাকের উচ্চতা সর্বোচ্চ হবে এবং তারপরে সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে পারবে, ওই উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। আর ট্রাকের সর্বোচ্চ উচ্চতাটা আমরা কখন ইউজ করতে পারবো? যখন সে একদম মাঝখান দিয়ে যাবে, তাই না? কারণ যদি আমরা সাইড দিয়ে যাই তখন কিন্তু সর্বোচ্চ উচ্চতাটা ইউজ করতে পারবে না, ধাক্কা হবে। তাহলে আমরা মোটামুটি এটা শিউ যে ট্রাকটা যাবে একদম মাঝখান দিয়ে, ওকে, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা যেটা সেটা সে ইউজ করতে পারবে। আর ট্রাকের প্রশস্ত হচ্ছে 12 ফিট, তার মানে হচ্ছে 12 ফিট প্রশস্ত একটা ট্রাক ভিতর দিয়ে যাবে। তাই যদি হয় তাহলে ট্রাকের এই সাইডে কি থাকবে? 6 ফিট। তো 12 ফিট ট্রাক যদি যায় তাহলে এই সাইডে থাকবে ট্রাকের 6 ফিট এবং এই সাইডে থাকবে ট্রাকের 6 ফিট। তাহলে মোট হচ্ছে 12 ফিটের একটা ট্রাক ভিতর দিয়ে যাবে। এখন যাওয়ার পথে তার উচ্চতাটা সর্বোচ্চ কত হলে সে এই সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? তাহলে খেয়াল করি যে আমরা এই যে এই ট্রাকটা কি এইরকম না, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাকটা হচ্ছে এই পথ দিয়ে যাবে। তো যাওয়ার পথে সে কখন সুড়ঙ্গের সাথে ধাক্কা খাবে? যদি তার উচ্চতাটা এই যে এতটুকু হয় তাহলে সে সুড়ঙ্গের সাথে ধাক্কা খাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরলাম x, y, তাহলে আমরা ধরলাম এটার স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে ট্রাকের উচ্চতা যদি y সমান হয় তাহলে কিন্তু সে মোটামুটি কোনো মতে এটার সাথে লেগে চলে যেতে পারবে। কিন্তু উচ্চতা যদি y চেয়ে বেশি হয় তাহলে কি হবে? সে সুড়ঙ্গের সাথে ধাক্কা খাবে আর যেতে পারবে না। সো আমাদের কাজ হচ্ছে আমরা এখন এই যে x এবং y এটা বের করব। x এর ভ্যালু কিন্তু আমরা চিত্র থেকে বলতে পারি, এটা হচ্ছে 0 0, এখান থেকে ডান দিয়ে গিয়েছে 6 ঘর, তাহলে আমরা বলতে পারি এর ভুজ হচ্ছে 6। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এটার ভুজ হচ্ছে 6 আর আমরা ধরলাম কোটি হচ্ছে y। সো আমরা এখন y এর মানটা বের করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের উপরে 6, y বিন্দুটি অবস্থিত, তাহলে অবশ্যই এই উপবৃত্তটি 6, y দ্বারা সিদ্ধ হবে। আমরা লিখতে পারি যেহেতু 6, y বিন্দুগামী, সুতরাং আমরা x এর জায়গায় 6 এবং y এর জায়গায় y বসিয়ে দিতে পারবো। তাহলে 6 স্কয়ার বাই 18 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 15 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা লিখতে পারি বা y স্কয়ার বাই 15 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 স্কয়ার বাই 18 স্কয়ার। সেখান থেকে আমরা পাই সুতরাং y স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলি, 1 মাইনাস 36 ডিভাইড বাই 18 স্কয়ার ইন্টু 15 স্কয়ার। তাহলে y স্কয়ারের মান পাই আমরা 200। সো y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 200 হয় সুতরাং y ইজ ইকুয়াল টু কত হবে? রুট 200। রুট 200 মানে কি? রুট 100 ইন্টু রুট 2, তাহলে রুট 100 মানে কি 10, তাহলে আর রুট 2 মানে 2, তাহলে অ্যান্সার হবে 10 রুট 2। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা প্লাস মাইনাস দিইনি কেন? যেহেতু ট্রাকের উচ্চতা সেটা তো নেগেটিভ হতে পারে না। ওকে, সো সেজন্য আমরা প্লাস মাইনাস দিইনি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, 10 রুট 2, মানে এইখানে সুড়ঙ্গের উচ্চতা হচ্ছে 10 রুট 2। তাহলে ট্রাকের উচ্চতা যদি 10 রুট 2 হয় তাহলে হচ্ছে যে সে সুড়ঙ্গের সাথে হালকা করে ধাক্কা খাবে বা কোনো মতে চলে যেতে পারবে। কিন্তু যদি ইচ্ছা বেশি হয় তাহলে সে যেতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? তাহলে অ্যান্সার হচ্ছে 10 রুট 2। আর যেহেতু আমাদের প্রশ্নে সবগুলা ইউনিট দেওয়া আছে ফিট এককে, তাহলে আমরা দিব যে সুতরাং 10 রুট 2 ফিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো চলো আমরা পরের প্রবলেমটা দেখি। এখন একটু খেয়াল করো, এই যে প্রবলেমটা যেটা এখানে কিন্তু সবগুলা ইনফরমেশন আমাদেরকে লিখে দেওয়া হয়েছে,
কেমন হতো যদি এই সবগুলো ইনফরমেশন আমাদেরকে যদি চিত্র আকারে দিত? আমরা এখন সেটাই দেখি, আসো। ধরে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা আমাদেরকে চিত্র এঁকে দেওয়া হয়েছে, যা আমাদেরকে বলা হয়েছে একটা সুড়ঙ্গ যার উচ্চতা হচ্ছে 15 ফিট এবং যে রাস্তা দিয়ে সুড়ঙ্গতে ঢুকা যাবে ওই রাস্তাটা হচ্ছে 36 ফিট প্রশস্ত, আর একটা ট্রাক যেটা প্রশস্ততা হচ্ছে 12 ফিট। প্রশ্ন হচ্ছে ট্রাকের উচ্চতা কত হবে, তাহলে যে সে সুড়ঙ্গ দিয়ে যেতে পারবে। সো এক্স্যাক্টলি সেম প্রশ্ন, জাস্ট তোমাদেরকে হয়তো চিত্র দিয়েও দিতে পারে, আবার হয়তো তোমাদেরকে ইনফরমেশন আকার দিয়েও দিতে পারে। তো এই ম্যাথটা যেহেতু আমরা সলভ করেছি, সো এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। আমরা পরের প্রবলেমটা দেখি। ওকে, পরের প্রবলেমে বলা হয়েছে একটি উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। তো স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর মানে কি? উপবৃত্তটা হচ্ছে যে, মানে এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, উপবৃত্তটা কেমন হবে? হয় এইভাবে হবে অথবা এইভাবে হবে, অর্থাৎ এর একদম কেন্দ্র যেটা, কেন্দ্র হবে মূলবিন্দু 0 0। ওকে, আর এই টাইপের উপবৃত্তের সমীকরণ কিন্তু আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো যখনই আমাদেরকে বলা হবে যে অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, সো তখনই আমরা ধরে নিব যে উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে ফাইন। বলা হয়েছে যে তা 5x প্লাস 9y ইজ ইকুয়াল টু 45 রেখাকে x অক্ষের উপর এবং 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 36 রেখাকে y অক্ষের উপরে ছেদ করে। ওকে, তো আমরা প্রথমে ধরি আমরা এটা হলো আমাদের উপবৃত্ত। এই উপবৃত্তটা এই রেখাটাকে x অক্ষের উপরে ছেদ করে, তাহলে আমরা যদি ধরি এটা হচ্ছে, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের একটা রেখা যে 5x 9y, এটা হচ্ছে একটা রেখা, এই রেখাকে সে x অক্ষের উপরে ছেদ করে, তাহলে এই রেখাকে সে ছেদ করেছে এই পয়েন্টে। আর আরেকটা রেখা কি 7x প্লাস 5y ইকুয়াল টু 36, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে যে ধরলাম এই রেখা, তাহলে এই রেখাকে সে ছেদ করে y অক্ষের উপরে, তাহলে এখানে সে ছেদ করে এই পয়েন্টে। তাহলে এই রেখাকে সে ছেদ করে y অক্ষের উপরে অর্থাৎ এই পয়েন্টে। তাহলে উপবৃত্তটার চিত্র হবে এইরকম, এই এখান থেকে এসে এইভাবে 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 এইভাবে। ওকে, অর্থাৎ সেই উপবৃত্তটা x অক্ষের উপরে এই রেখাকে এবং y অক্ষের উপরে এই রেখাকে ছেদ করে। এখন বলা হয়েছে তার উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্কদ্বয় বের করো। অর্থাৎ এই উপবৃত্তের সমীকরণটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের স্থানাঙ্ক এগুলো বের করার কোনো ব্যাপারই না। ওকে, এখন আমরা সমীকরণ তো আমরা জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 1। আমাদের লাগবে কি? এ এবং বি, অর্থাৎ এই যে ডিস্টেন্স এটা হচ্ছে এ আর এই ডিস্টেন্স এটা হচ্ছে বি, এই দুটো ডিস্টেন্স লাগবে। সেটা আমরা কিভাবে বের করব? সেটা আমরা বের করব এই যে রেখা দুটো দেয়া আছে, এই রেখা দুটার ইনফরমেশন ইউজ করে। কারণ একটা থিওরি তোমাদের জানা থাকা উচিত, যেটা আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম, সেটা হচ্ছে যে কোনো রেখা যদি x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই টাইপের রেখা x অক্ষকে a, 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই রেখাটার চিত্র হবে এরকম। এটা যদি হয় এটা, তাহলে রেখাটা হবে, আমরা ধরলাম রেখাটা গেল এইভাবে গেল, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে a এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে b। যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে রেখাটা ছেদ করবে এই দিকে, বি এর ভ্যালু নেগেটিভ হলে রেখাটা যাবে এরকম। ওকে, সো যখনই আমাদেরকে কোনো একটা রেখা এই টাইপের আকারে দেয়া থাকে, এখান থেকে কিন্তু আমরা সেটা x অক্ষের ছেদক এবং y অক্ষের ছেদকটা বের করতে পারি। ওকে, তো এখন আমাদের এই রেখাটা কিন্তু এই ফরম্যাটে দেয়া নেই, কিন্তু চাইলে আমরা এই ফরম্যাটে কনভার্ট করতে পারি। কিভাবে? আমরা লিখতে পারি 5x প্লাস 9y ইজ ইকুয়াল টু 45, 5x প্লাস 9y ইজ ইকুয়াল টু 45। সুতরাং এটাকে আমরা লিখতে পারি, যদি আমরা উভয় পাশে এই যে এই সমীকরণটা খেয়াল করো, ডান সাইডে কি 1 আছে না? সো ডান সাইডে 1 থাকলে বাম সাইডে যা ইচ্ছে থাকুক সেটাকে আমরা কনভার্ট করতে পারবো। সো ডান সাইডে 1 আনার জন্য কি করব? 45 দিয়ে ভাগ করব। তাহলে 45 দিয়ে যদি ভাগ করি, ডান সাইডে থাকবে 1, এখানে 5x, তাহলে x এর সহগ 5 কে 45 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 9 প্লাস 9y। সো নিচে যদি 45 দিয়ে ভাগ করি 9/45, তাহলে নিচে থাকবে 5। তাহলে এখান থেকে আমরা এই রেখাটা পেয়ে গেছি। তো এই রেখাটা কিন্তু সেম। আর এই রেখাটা মানে কি? এই রেখা মানে হচ্ছে যে
এই যে এটা চিত্রটা হবে এরকম, এটা এক্স অক্ষ থেকে 9 ঘর কাটবে, অর্থাৎ এই যে এই রেখাটা এক্স অক্ষে কাটবে 9 ঘর, এটা হচ্ছে 9, আর ওয়াই অক্ষ থেকে কাটবে 5 ঘর, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই 5 ঘর সে কাটবে। তাহলে রেখাটার চিত্রটা হবে এইরকম। রেখাটা হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে যাবে এরকম। ওকে, সো x/9 + y/5 = 1, এটা মানে হচ্ছে সে x অক্ষকে 9 ঘর এবং y অক্ষকে 5 ঘর কেটেছে। এখন এই যে দেখো এই রেখাটা 5x + 9 = 45 রেখাটা উপবৃত্তকে x অক্ষের উপরে ছেদ করে, তাহলে এই যে রেখাটা উপবৃত্তকে এই পয়েন্টে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি এই যে উপবৃত্তটার একটা বিন্দু হচ্ছে এই পয়েন্টটা, তাই না? তাহলে এই বিন্দুটা কি 9,0, বা এখান থেকে আমরা বলতে পারি সুতরাং a = 9। ওকে, একইভাবে 7x + 5y = 36, এই রেখাটাকে আমরা ওই x/a + y/b ফরম্যাটে প্রকাশ করি। তো আমরা লিখতে পারি 7x + 5y = 36, সুতরাং আমরা যদি 36 দিয়ে ভাগ করি, এই সাইডে থাকবে 1, এই সাইডে থাকবে x/7/36, তো আমরা 7টাকে নিচে নিয়ে আসি, 36/7 প্লাস y/5/36, তো আমরা এটাকে লিখতে পারি যদি নিচে নিয়ে আসি 36/5। এইটা মানে কি? এটা মানে সে x অক্ষ থেকে কাটবে 36/7 ঘর এবং y অক্ষ থেকে সে কাটবে 36/5 ঘর। মানে এই রেখাটা উপবৃত্তকে y অক্ষের উপরে ছেদ করে। আচ্ছা, আমি চিত্রটা যদি দেখাই, চিত্রটা হবে এরকম, যে এই রেখাটা কি x অক্ষ থেকে 36/7 ঘর, তাহলে রেখাটা হবে এইরকম, যেখানে এটা হচ্ছে 36/7 এবং এটা হচ্ছে 36/5। ওকে, তাহলে এটা কি উপবৃত্তকে y অক্ষের উপরে ছেদ করে। সো y অক্ষের উপর যদি ছেদ করে তাহলে এই পয়েন্টে ছেদ করে। তাহলে উপবৃত্তটার চিত্রটা কিরকম, এখানে একটা পয়েন্ট ছেদ করে, এখানে একটা পয়েন্ট ছেদ করে, তাহলে এটা কি 36/5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে, আমরা পরের পৃষ্ঠায় যাই, তাহলে আমরা আগের চিত্র থেকে আমরা বলতে পারি যে যেহেতু প্রথম রেখাটা 5x + 9y = 45, এটা উপবৃত্তকে x অক্ষকে থেকে 9 ঘর কাটে, তাহলে এটার a = 9। তাহলে এখান থেকে a এর ভ্যালু হচ্ছে a = 9, আর যেহেতু এই রেখাটা y অক্ষ থেকে 36/5 ঘর কাটে, অর্থাৎ উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে কি এটা কি b না? তাহলে আমরা বলতে পারি b = 36/5, আর b = 36/5। সো যদি আমাদেরকে বলা হতো যে উপবৃত্তটি সমীকরণ বের করো, যে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্কদ্বয় বের করতে, তো উৎকেন্দ্রিকতা হচ্ছে e, আর আমরা জানি a, b এবং e এই তিনটার মধ্যে যে কোনো দুইটা চলক জানা থাকলে অন্যটা বের করা যায়। তো যেহেতু আমরা a জানি, b জানি, সো e বের করা কোনো ব্যাপারই না। আর এখানে একটু খেয়াল করি যে b এর মান কত, 36/5, অর্থাৎ এটা হবে 7.2। তার মানে আমরা বলতে পারি যে a > b। তাহলে উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে a² = 1 - b² = 1 - b² মানে হচ্ছে 36² / 5² / a² মানে হচ্ছে 81। আমরা ক্যালকুলেটরে সলভ করে দেখি, 1 - 36² / 25 × 81, 9/25। তাহলে e² এর মান আসে 9/25। তাহলে সুতরাং e এর ভ্যালু হবে 3/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পাশাপাশি আমাদেরকে বলা হয়েছে যে উপকেন্দ্রের স্থানাঙ্কদ্বয় বের করো। তো যেহেতু x² + a² + y² + b² = 1, আমরা জানি যে এদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, আমরা জানি যে এই টাইপের উপকেন্দ্র হচ্ছে 0, ± a। তাহলে উপকেন্দ্র হবে 0, ± ae। তো আমরা এখান থেকে লিখতে পারি 0 এর জায়গায় 0,
সরি এটা হবে প্লাস মাইনাস এ কমা 0। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই টাইপের উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে যে প্লাস মাইনাস এ ই কমা 0। সো আমরা এর ভ্যালু পেয়েছি 9, তাহলে প্লাস মাইনাস 9 ইন্টু ই এর মান হচ্ছে 3/5, তাহলে 3/5 কমা 0। সো আমরা যদি গুণ করে দিই আমরা পাই যে প্লাস মাইনাস 27/5 কমা 0। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো চলো আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম বলা হয়েছে যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় ও মূলবিন্দু। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, ত্রিভুজের শীর্ষগুলো দেওয়া আছে, একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দু, বাকি দুইটা শীর্ষ হচ্ছে এই উপবৃত্তের উপকেন্দ্র। সো আমরা যেটা করব, উপকেন্দ্র দুটা বের করব, দুটা বিন্দু পাবো, তারপরে মূল বিন্দু আছে আরেকটা বিন্দু 3টা, তারপরে আমরা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে মনে আছে? নির্ণয়কের মতো কেটে কেটে সোভাবে নির্ণয় করব। সো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো অর্থাৎ এই যে উপবৃত্ত এর উপকেন্দ্রগুলা বের করব। তাহলে এই উপবৃত্তকে আমরা লিখতে পারি 9 ইন্টু x minus 2 whole square plus 25 into y minus 3 whole square is equal to 225। সো এইটাকে আমরা আমাদের প্রমিত আকারে প্রকাশ করার জন্য উভয় সাইডকে 225 দিয়ে ভাগ করে দিই। তাহলে এই সাইডে আমরা পাবো x minus 2 whole square ডিভাইড বাই এখানে কি হবে 9/225। সো আমরা যদি ভাগ করি আমরা পাবো এখানে নিচে থাকবে 25 প্লাস এখানে থাকবে y minus 3 whole square, আর এখানে কি থাকবে 225, এখানে আছে 25, তাহলে ভাগ করলে আমরা পাবো 9 is equal to 1। সো এখন এইটা কিন্তু আমাদের পরিচিত সমীকরণ, তাই না? যে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এর অক্ষগুলোকে x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল। ওকে, সো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে প্রমিত আকারে যদি প্রকাশ করি x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো আমরা এটাকে এই আকারে প্রকাশ করেছি। এবার আমরা যেটা করব, এটার আমরা জানি যে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই টাইপের উপবৃত্তের জন্য আমরা কিন্তু উপকেন্দ্র জানি। সো আমরা সেটা ইউজ করে উপকেন্দ্র বের করব। তারপরে আমরা x এর জায়গায় x - 2 এবং y এর জায়গায় y - 3 বসিয়ে দিব। ওকে, সো তাহলে এই উপবৃত্তের জন্য আমরা জানি যে উপকেন্দ্র, আচ্ছা আগে আমরা উপকেন্দ্রটা লিখি, যে উপকেন্দ্রের জন্য, সো উপকেন্দ্রের জন্য আমরা জানি যে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই টাইপের উপবৃত্তের জন্য উপকেন্দ্র কি, যে যেহেতু a বড়, a গ্রেটার দেন b, তাহলে উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, বা এখন এই xটা কি আবার x - 2 না, তাহলে আমরা লিখতে পারি যে x - 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a এর মান কত 5, a স্কয়ার যেহেতু 25 তাহলে এর ভ্যালু হচ্ছে 5 ইনটু ই এর ভ্যালু কত, ই এর ভ্যালুটা কি দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু a এবং b দেওয়া আছে, সেখান থেকে আমরা ই বের করতে পারি। সো আমরা এখানে ইটা বের করি যে ই ইজ ইকুয়াল টু √1 মাইনাস বি স্কয়ার বাই, আচ্ছা আমরা সরাসরি লিখে দিই যে √1 মাইনাস 3 স্কয়ার বাই 5 স্কয়ার। তাহলে 25 থেকে 9 গেলে 16, তাহলে ই এর ভ্যালু পাবো আমরা 4/5। ওকে, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 5 আর ই এর ভ্যালু হচ্ছে 4/5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 4/5। সো এখান থেকে আমরা লিখতে পারি যে x - 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 কাটা 4। সুতরাং আমরা যদি প্লাস নিই, আমরা প্লাস নিলে পাবো x ইজ ইকুয়াল টু
4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, আর যদি আমরা মাইনাস নিই তাহলে আমরা পাবো x ইজ ইকুয়াল টু -4 প্লাস 2 ইজ ইকুয়াল টু -2। সো একইভাবে আমরা লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু, আমরা জানি যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই টাইপের উপবৃত্তের জন্য উপকেন্দ্র কি প্লাস মাইনাস a, 0। সো এখান থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু 0। সো এই y মানে কি y মাইনাস 3, তাহলে আমরা লিখতে পারি বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, সুতরাং y ইজ ইকুয়াল টু 3। সো এখান থেকে আমরা বলতে পারি সুতরাং উপকেন্দ্র হলো উপকেন্দ্রদ্বয়, একটা হলো 6,3 আরেকটা হলো -2,3। ওকে, সো আমরা দুইটা উপকেন্দ্র পেয়ে গেছি। সো আরেকটা কি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ, তো দুইটা এর মধ্যে দুইটা হলো উপকেন্দ্র দুইটা, আরেকটা হলো মূল বিন্দু। তাহলে আমরা ত্রিভুজের শীর্ষদ্বয়, সুতরাং ত্রিভুজের শীর্ষদ্বয়, শীর্ষগুলো কি কি, একটা হলো 6,3 - 2,3, 6,3 - 2,3 এবং আরেকটা হলো মূল বিন্দু। সো আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ যদি দেয়া থাকে সেখান থেকে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, যে সুতরাং ডেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, আমরা কি করব যে প্রথমে 6,3 নিলাম, তারপরে হচ্ছে -2,3 নিলাম, তারপরে হচ্ছে 0,0,0, তারপর আবার আমরা প্রথম যেটা নিয়েছি সেটা, অর্থাৎ আবার 6, 3। সো আমরা যদি গুণ করে দিই তাহলে হাফ ইন্টু 6 × 3 18 প্লাস -2 ইন্টু 0, তাহলে 0 প্লাস 0 × 3 0 মাইনাস 3 × -2, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস 6 মাইনাস 3 × 0 0 মাইনাস 0 × 6 0, তাহলে আমরা পাই হাফ ইন্টু 24 ইজ ইকুয়াল টু কত 12। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12। আচ্ছা, আমাদের পরের প্রবলেমটি হচ্ছে যে একটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে এর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো নর্মালি আমরা এখনো যে দৈর্ঘ্য টার্মটা যেটা, সেটা কিন্তু আমরা হয়তো এখনো আমাদের মেইন বইয়ে পাইনি। সো কোনো সময় যদি আমাদেরকে একটা উপবৃত্ত বা দিয়ে বলে যে দৈর্ঘ্য নির্ণয় করো, তো এর মানে বোঝানো হয়েছে যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সো প্রশ্নে যদি বলা হয় থাকে যে দৈর্ঘ্য নির্ণয় করো, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা মানে বোঝানো হয়েছে যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য অর্থাৎ 2a এবং 2bটা বের করতে হবে। ওকে, সো এখানে একটা সমীকরণ দেওয়া আছে যে 16x² প্লাস 9y² মাইনাস 32x মাইনাস 128 ইজ ইকুয়াল টু 0। সো এখন এটার ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষের জন্য a এবং b বের করতে হবে। তাহলে এইটাকে আমরা x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই ফরম্যাটে যদি প্রকাশ করি তখন কিন্তু আমরা a এবং b এর ভ্যালুটা পাবো, তাই না? সো এখন আমরা যেটা করব, এটাকে ওই আকারে আমরা প্রকাশ করব। তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি যে 16x² গুলো পার্টগুলোকে একসাথে রাখি, x² মাইনাস 32x, আর y² পার্টটাকে আরেক সাইড পাশে রাখি 9y², আর 128টা ওই সাইডে নিয়ে যাই 128। এবার আমরা যদি 16কে কমন নিই, 16 ইন্টু x² মাইনাস 2x প্লাস 9y² ইজ ইকুয়াল টু 128। এখন এটাকে আমরা একটা পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করব। কিভাবে? এখানে আছে x² মাইনাস 2x, তো এটাকে আমরা কিন্তু যদি একটা প্লাস 1 যোগ করে দিই তাহলে কি পাবো, x² মাইনাস 2x প্লাস 1, তাহলে কি x মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, সো সেই জন্য আমরা এখানে একটা প্লাস 1 যোগ করে দিই, x² মাইনাস 2x প্লাস 1। এখন সমান চিহ্নের এই সাইডে যদি একটা 1 যোগ করি তাহলে ওই সাইডেও একটা 1 যোগ করতে হবে, তাই না? এইখানে একটা ব্যাপার আছে, আমরা যদি এই সাইডে 1 যোগ করি তাহলে কিন্তু ভুল হবে। কেন? দেখো এখানে 1 যেটা যোগ করেছি এটা 16 এর সাথে গুণ আকারে আছে না, তাহলে অবশ্যই এই সাইডে আমরা 16 ইন্টু 1 যোগ করতে হবে। ক্লিয়ার? সো এখান থেকে আমরা লিখতে পারি যে 16 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 9y² ইজ ইকুয়াল টু
44। তো এখান থেকে আমাদের যে স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল সেখানে কি ডান সাইডে শুধু 1 ছিল, সো সেজন্য আমরা যেটা করব উভয় পক্ষকে 144 দিয়ে ভাগ করে দিব। সো ভাগ করলে আমরা পাবো, এখানে পাবো x - 1 হোল স্কয়ার বাই 9 প্লাস 9y স্কয়ার প্লাস y স্কয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1। সো এইটা হচ্ছে আমাদের যে উপবৃত্ত যেটি দেওয়া আছে সেটাকে আমরা আমাদের পরিচিত ফরম্যাটে প্রকাশ করেছি। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু 9, সুতরাং a ইজ ইকুয়াল টু 3, আবার b স্কয়ার ইজ ইকুয়াল টু 16, সুতরাং b ইজ ইকুয়াল টু 4। প্রশ্নে বলা হয়েছে উপবৃত্তটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ। তাহলে আমরা বলতে পারি যে 2a ইজ ইকুয়াল টু 3 × 2 6 এবং 2b ইজ ইকুয়াল টু 4 × 2 8। সো আমরা অক্ষগুলো বের করে ফেলেছি। আর ক্ষেত্রফল, সো উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। তাহলে আমরা লিখি সুতরাং ডেল ইজ ইকুয়াল টু পাই এ বি। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। সো পাই এ বি এর ভ্যালু হচ্ছে 3b এর ভ্যালু 4, তাহলে অ্যান্সার হবে 12 পাই। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের খুব সম্ভবত এটাই শেষ প্রবলেম ছিল। আচ্ছা, আমাদের আর একটা প্রবলেম বাকি আছে, এটা হচ্ছে আমরা মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেমগুলো সলভ করেছি, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলভ করেছি। এবার আমরা একটা অ্যাডভান্স প্রবলেম দেখব। তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের শেষ প্রবলেম। তো চলো আমরা প্রবলেমটা দেখি। এখানে একটা উপবৃত্ত সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে এই উপবৃত্তটি একটা আয়তক্ষেত্রে অন্তর্লিখিত। মানে হচ্ছে একটা আয়তক্ষেত্রের ভিতরে এই উপবৃত্তটি অবস্থান করছে অন্তর্লিখিত অবস্থায়, আর যার বাহুগুলো হচ্ছে অক্ষদ্বয়ের সমান্তরাল। আয়তক্ষেত্রের বাহুগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল। আয়তক্ষেত্রটি আবার আরেকটি উপবৃত্ত অন্তর্লিখিত। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ভিতরে একটি উপবৃত্ত অন্তর্লিখিত, ওই আয়তক্ষেত্রটি আরেকটি উপবৃত্তে অন্তর্লিখিত, আর ওই উপবৃত্তটি 4,0 বিন্দুগামী। প্রশ্নে বলা হয়েছে উপবৃত্তটি সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ একদম বাইরের যে উপবৃত্ত আছে সেটা সমীকরণ নির্ণয় করতে হবে। সো এখানে দুইটা উপবৃত্ত, একটা হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে আর আরেকটা উপবৃত্ত আছে যেটার ভিতরে হচ্ছে আয়তক্ষেত্র। তো বাইরের উপবৃত্ত যেটা সেটা সমীকরণ আমাদেরকে বের করতে হবে, কারণ ভিতরের উপবৃত্ত যেটা সেটা সমীকরণ আমাকে দেওয়াই আছে, তাই না? তো তাহলে আমরা একটা চিত্র আঁকি যে প্রথমে বলা হয়েছে এই উপবৃত্তটি একটা আয়তক্ষেত্রে অন্তর্লিখিত। তাহলে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। ধরলাম এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রে অন্তর্লিখিত। সো এটা কিন্তু আমরা এই আকারে প্রকাশ করতে পারি যে x²/4 প্লাস এটাকে আমরা লিখতে পারি y²/1 ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে যে এটার হচ্ছে এর অক্ষদ্বয় হচ্ছে x অক্ষ এবং y অক্ষ বরাবর। তাহলে চিত্রটা হবে এরকম, এটা হচ্ছে আমাদের x অক্ষ, y অক্ষ, এটা হচ্ছে উপবৃত্ত। এই উপবৃত্তটা হচ্ছে একটা আয়তে অন্তর্লিখিত। তাহলে আয়তটার চিত্র হবে এরকম, একদম এখান দিয়ে গা ঘেঁষে যাবে, তারপরে এটা হচ্ছে আমাদের আয়ত। এই গোলাপি যে আয়তক্ষেত্র এটার ভিতরে এই যে হলুদ উপবৃত্ত সেটা হচ্ছে অন্তর্লিখিত। এবার আবার এই যে গোলাপি যে আয়তক্ষেত্র, এই গোলাপি আয়তক্ষেত্রটি আবার আরেকটি উপবৃত্তে অন্তর্লিখিত। তাহলে এই আয়তক্ষেত্রের বাইরে আরেকটা উপবৃত্ত হবে। ওকে, তাহলে আমরা সেটা এঁকে ফেলি। তাহলে এই আয়তটার ক্ষেত্রে হচ্ছে আরেকটি উপবৃত্তে অন্তর্লিখিত। তাহলে ওই উপবৃত্তটা হবে অনেকটা এরকম, চিত্রটা হবে এরকম যে এটা হচ্ছে আমাদের বাইরের উপবৃত্ত, এর ভিতরে যে গোলাপি আয়ত সেটা অন্তর্লিখিত, এই আয়তের ভিতরে আবার হলুদ আরেকটি উপবৃত্ত সেটা হচ্ছে অন্তর্লিখিত। এবার বলা হয়েছে যে ভিতরের যে উপবৃত্ত সেটা হচ্ছে x² + 4y² = 4, মানে হচ্ছে x² / 4 + y² / 1 = 1। সেটাকে আমরা এভাবে লিখতে পারি
যে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা বলতে পারি a এর ভ্যালু 2, b এর ভ্যালু 1। তার মানে হচ্ছে যে এই যে ছোট পার্ট, এই পার্টটা হচ্ছে 2, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে 2 এবং এই পার্টটা এটা হচ্ছে 1। এটা হচ্ছে ভিতরের যে উপবৃত্ত সেটার জন্য। এখন আমাদেরকে বলা হয়েছে যে বাইরের যে উপবৃত্ত সেটা হচ্ছে যে 4,0 বিন্দুগামী। তার মানে এই যে এটা হচ্ছে 4,0 বিন্দুগামী। আর বলা হয়েছে যে এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো, খেয়াল করো, বাইরের যে উপবৃত্ত সেটা সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে না? কারণ যেহেতু এর অক্ষদ্বয় হচ্ছে এক্স অক্ষ এবং অক্ষ বরাবর, তাহলে আমরা বলতে পারি যে বাইরের উপবৃত্তের সমীকরণও এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন আমাদের ব্যাপার হচ্ছে আমাদেরকে এ এবং বি বের করতে হবে। তো একটা কাজ করতে পারি কি, আমরা এ এবং বি বের করি, তাহলে আমরা বাইরের উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। আরেকটা কাজ করা যায় কি, দেখো বাইরের উপবৃত্ত যেটা সেটা হচ্ছে 4,0 বিন্দুগামী। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর জায়গায় 4 এবং 0 বসিয়ে দিতে পারবো। বসিয়ে দিলে আমরা একটা সমীকরণ পাবো এ এবং বি রিলেটেড। যদি আমরা এরকম আরেকটা বিন্দু পাই যেই বিন্দুটা বাইরের উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দিলে আমরা আরেকটা সমীকরণ পাবো না? আসো আমরা দেখি যে আমাদের বাইরের যে উপবৃত্ত সেটার সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের যে বাইরের যে উপবৃত্ত সেটা সমীকরণ। এখন যেহেতু এটা 4,0 বিন্দুগামী, তাহলে আমরা এখানে 4 এবং 0 বসিয়ে দিতে পারি। তাহলে এক্স এ 4 আর ওয়াই তে 0 বসালে কি আমরা এ আর বি এর একটা সম্পর্ক পাবো। আর যেহেতু চলক দুইটা এ আর বি, নিশ্চয়ই আমাদের দুইটা সমীকরণ লাগবে। সো আমরা একটা বিন্দু পেয়েছি 4, 0। যদি আমরা আরেকটা বিন্দু পাই যেটা হচ্ছে বাইরের উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে ওই বিন্দুটা আমরা এক্স এবং ওয়াই জায়গায় বসিয়ে দিব। তাহলে আমরা কি এ আর বি রিলেটেড আরেকটা সমীকরণ পাবো। তাহলে দুইটা সমীকরণ পেলে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো, রাইট? সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বাইরের উপবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু পেয়েছি 4, 0। এখন আমরা আরেকটা বিন্দু বের করবো যেটা এই বাইরের উপবৃত্তের উপর অবস্থিত। কিভাবে বের করবো আসো দেখি। যে এটা হচ্ছে ভিতরের উপবৃত্ত, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে একটু খেয়াল করো যে এই যে এটা কি আমাদের মূল বিন্দু না, 0,0। তাই যদি হয় ডান দিকে গেল 2 ঘর, উপরে গেল 1 ঘর, তাহলে এই যে এই পয়েন্টটা যেটা আমরা এখানে লিখতে পারি যে এই যে লাল যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? 2,1। কারণ কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, রাইট? সো এটা হচ্ছে ডান দিকে 2 ঘর, উপরে 1 ঘর, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 2,1। আবার এই বিন্দুটা কি, বাইরের উপবৃত্তটা কি, এই বিন্দুকে টাচ করে গিয়েছে, কারণ বাইরের উপবৃত্তের ভিতরের আয়তক্ষেত্রটা অন্তর্লিখিত। তাহলে দেখো বাইরের উপবৃত্তটি 4,0 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গিয়েছি। তো এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 4,0 বিন্দুগামী, সুতরাং এক্স এর জায়গায় বসাবো 4। তাহলে 16 বাই এ স্কোয়ার প্লাস 0 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সুতরাং বি স্কোয়ার, এটা তো 0, তাহলে আমরা পাই এ স্কোয়ারের ভ্যালু পেলাম 16। আমরা এ স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গিয়েছি। এবার আমাদেরকে বি স্কোয়ারের ভ্যালু লাগবে। সেটা আমরা কিভাবে বের করবো? সেটা আমরা যেহেতু 2,1 বিন্দুগামী, সেটা আমরা ইউজ করবো। একইভাবে লিখতে পারি যেহেতু 2,1 বিন্দুগামী, সুতরাং এক্স স্কোয়ারের জায়গায় হবে 4 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এবার একটু খেয়াল করো, আমরা আগের সমীকরণে কিন্তু আমরা পেয়েছি যে এ স্কোয়ারের ভ্যালু 16, সেটা আমরা বসিয়ে দিই। তাহলে সেটা আমরা বসিয়ে দিলে পাই যে 4 বাই 16 প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা পাই যে 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4 বাই 16 ইজ ইকুয়াল টু 12 বাই 16। তো কাটা গেলে আমরা পাই 3 বাই 4। এটা হচ্ছে 1 বাই বি স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি সুতরাং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বাই 3। তাহলে আমরা এ স্কোয়ারও পেয়েছি, বি স্কোয়ারও পেয়েছি। সো এখান থেকে আমরা আমাদের প্রশ্নে আমাদের এই এটা কি আমাদের মেইন সমীকরণ না, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ টু 1। সো প্রথমে আমরা এ স্কোয়ার পেয়েছি,
পরের সমীকরণে আমরা বি স্কোয়ার পেয়েছি। সো আমরা যদি এই দুটো ভ্যালু বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হবে, সুতরাং অ্যান্সার হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ারের ভ্যালু ছিল, আমরা বের করেছিলাম 16, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বি স্কোয়ারের ভ্যালু কত? 4/3। তাহলে এখানে হবে 4 আর উপরে যাবে 3 ইজ ইকুয়াল টু 1। সো আমরা যদি একটু সিম্পলিফাই করি, আমরা 16 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 16 বাই 4 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 4 কাটা 4, 3 4 12, 12 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সো এইটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সো যদিও প্রবলেমটা দেখলে আমাদের অনেক কঠিন মনে হয়েছিল, যে একটা উপবৃত্ত, তার ভিতরে আয়তন অন্তর্লিখিত, তার ভিতরে আবার উপবৃত্ত অন্তর্লিখিত, বাট ম্যাথটা কিন্তু অতটাও কঠিন না। আমরা জাস্ট যেটা করেছি, প্রথমে আমরা আমাদের যে ভিতরের যে আয়তক্ষেত্র, ভিতরের যে উপবৃত্ত, সেটাকে ইউজ করে আমরা আয়তক্ষেত্রের কর্ণ বের করেছি, কর্ণের স্থানাঙ্ক, একদম কোণার যে পয়েন্ট, ওই শীর্ষের স্থানাঙ্ক বের করেছি। আবার বাইরের উপবৃত্তটা কি এ দ্বারা অন্তর্লিখিত না, বাইরের উপবৃত্তের ভিতরে এই আয়ত অন্তর্লিখিত। সো সেভাবে আমরা বাইরের উপবৃত্তের উপর একটা বিন্দু পেয়েছি, আর আরেকটা বিন্দু কিন্তু দেওয়াই আছে। সো সেভাবে আমরা এই দুটো বিন্দুর স্থানাঙ্ক ইউজ করে তারপরে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার বের করে মূল সমীকরণটা বের করে ফেলেছি। তো এটা ছিল আমাদের আজকের শেষ প্রবলেম। আজকের মতো ক্লাসটি এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।